এই ফ্যাসিবাদ তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে এটাকে স্থাপন করা, এটাকে টিকিয়ে রাখা সব করেছিল হেজেমনিক ইন্ডিয়া। এই খায়রুল হকের কারণেই বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে, বিচার বিভাগ ধ্বংস হয়েছে। আজকে যাদের কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল সেরকম একজন ব্যক্তি আজকে গ্রেফতার হয়েছে, দেরি হয়েছে, গ্রেফতার হয়েছে। তার নাম খায়রুল হক। আমি তাকে বিচারপতি বলছি না, কারণ তাকে বিচারপতি বলতে আমার ঘৃণা হয়। তো এই খায়রুল হক বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবার জন্য যে কজন লোককে একেবারে সর্বোচ্চ সাজা হওয়া উচিত তার মধ্যে খায়রুল হক অন্যতম। তো সেই খায়রুল হক আজকে গ্রেফতার হয়েছে। সরকার দেরিতে করেছে, তবে গ্রেফতার করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই খায়রুল হকের কারণেই বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে, বিচার বিভাগ ধ্বংস হয়েছে। আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার প্রথা ছিল, এই খায়রুল হক সেই তত্ত্বাবধায়ক সরকার প্রথাকে ধ্বংস করেছিল। তার অপকর্মের ইতিহাস বলতে গেলে ঘন্টাখানেক লাগবে, কাজে এই অপকর্মের ইতিহাস পুরোটা বলার দরকার নাই, তবে একে একে নিশ্চয়ই এখন বেরিয়ে আসবে। আমাদের পত্রিকাতেও, আমার দেশেও আপনারা দেখতে পাবেন। আগেও আমরা লিখেছি খায়রুল হক সম্পর্কে, এবং ভবিষ্যতে আগামীকাল থেকে আর নানা রকম সংবাদ আপনারা দেখতে পারবেন। এটা একটা আপনাদেরকে বলার উদ্দেশ্য ছিল আমার। দ্বিতীয় হচ্ছে, আজকে আমার দেশ পত্রিকার যে লিড স্টোরি আপনারা যারা পড়েছেন, কতজন পড়েছেন আমি জানি না, সেই লিড স্টোরিতে আছে গত বছর 24শে জুলাই তার একটা স্মৃতিচারণ আছে। এবং সেই স্মৃতিচারণ হলো যে বাংলাদেশের সম্পাদক এবং মিডিয়ার নামে এবং সাংবাদিকের নামে যে সমস্ত ফ্যাসিবাদের সহযোগী তেলবাজ সাংবাদিকরা গিয়ে হাজির হয়েছিল পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দরবারে, এবং সেই দরবারে গিয়ে তারা কি কি বলেছিল সেদিন, আজ থেকে ঠিক 1 বছর আগে, তার কাহিনী আমরা আজকে বর্ণনা করেছি আমাদের লিড স্টোরিতে। এবং সেখানে যে বক্তব্যগুলো ছিল তার মধ্যে একটা ছিল যে ইউনূসকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না, একটা বক্তব্য ছিল কোনো একজনের। আর একজনের বক্তব্য ছিল যে এই যে আন্দোলন, এটা সব দাড়িওয়ালারা আন্দোলন করছে, এটা দাড়িওয়ালাদের আন্দোলন, একদম কোট আনকোট, দ্যাট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ। আর একটা বক্তব্য ছিল যে ঢাকা শহরের চারপাশ মাদ্রাসাতে ভরে গিয়েছে, অর্থাৎ তারা বলতে চাচ্ছিল যে বিপ্লব যেটা ছিল জুলাই বিপ্লব, এটা একটা ইসলামিস্ট বিপ্লব ছিল, এটাই ছিল তাদের ন্যারেটিভ। তো তাদেরকে আমরা আজকে আমাদের পত্রিকায় তাদের কিছুটা মুখোশ উন্মোচন করেছি। এখানে মিডিয়ার সাগর এখানে আছে, আমি মিডিয়ার আছি, কাজে সাগর এদের সবাইকেই চেনে যাদের সম্পর্কে আজকে পত্রিকায় লেখা হয়েছে। আর তৃতীয় যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটাও একটা এক্সক্লুসিভ নিউজ আমরা আজকে করেছি, যেটা আমি কাল রাতে জানতে পেরেছিলাম। সেটা হলো পলাতক ফ্যাসিস্টরা যারা তাদের প্রভু ভারতের দেশে আশ্রয় নিয়েছে, তাদের আজকে একটা সংবাদ সম্মেলন করার কথা ছিল, এবং সেই সংবাদ সম্মেলন করার জন্যে ভারতীয় যে ডিপ স্টেট তারা তাদেরকে সম্মতি দিয়েছিল। এবং কার কার থাকার কথা ছিল সেই সংবাদ সম্মেলনে, এটি হওয়ার কথা ছিল দিল্লিতে, এবং থাকার কথা ছিল ওবায়দুল কাদেরের থাকার কথা ছিল, তারপরে যিনি তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার থাকবার কথা ছিল, কামালের থাকবার কথা ছিল, এবং যিনি তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন চট্টগ্রামের সেই ভদ্রলোকের থাকার কথা ছিল। তো এদের আজকে সংবাদ সম্মেলন করে তাদের ইচ্ছা ছিল গোপালগঞ্জের ইস্যুটাকে আন্তর্জাতিকরণ করার একটা তাদের পরিকল্পনা আজকে ছিল। তো যে কোনো কারণেই হোক, ভারতীয় যে ডিপ স্টেট শেষ মুহূর্তে তাদের এই সংবাদ সম্মেলনের অনুমতি তারা ক্যান্সেল করেছে, এই জন্যে তারা সংবাদ সম্মেলনটি আজকে করতে পারে নাই। এ কথাটা এই জন্যে আপনাদেরকে বলছি যে ফ্যাসিবাদ যে তৈরি হয়েছিল বাংলাদেশে, সেই ফ্যাসিবাদ তৈরির পিছনে বাংলাদেশে যে এলিমেন্টগুলো ছিল তাদেরকে আমরা মোটামুটি চিনি, এবং বাংলাদেশের বাইরে থেকে এই ফ্যাসিবাদ তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে এটাকে স্থাপন করা, এটাকে টিকিয়ে রাখা সব করেছিল হেজেমনিক ইন্ডিয়া। এটা সম্পূর্ণভাবে আধিপত্যবাদী ভারতের একটি প্রকল্প ছিল। এই বিষয়টি যেন আমরা কখনো ভুলে না যাই।
কাজেই যে মহান জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা লড়াই করেছে, তারা কেবলমাত্র আভ্যন্তরীণ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই, এই লড়াই একটা আন্তর্জাতিক লড়াইও ছিল। কারণ এই লড়াই দক্ষিণ এশিয়ার যে সব থেকে ফ্যাসিস্ট যে শক্তি বা যে দক্ষিণ এশিয়ার যে হেজেমনিক শক্তি ইন্ডিয়া, এই ইন্ডিয়ার বিরুদ্ধেও একটা বিপ্লব ছিল জুলাই বিপ্লব।